হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগতম কাজ ক্ষমতা শক্তি লেকচার 7-এ। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর যারা যারা আমাকে আসসালামু আলাইকুম জানিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ভালো আছি, আশা করছি তোমরাও খুবই ভালো আছো। সো আমরা কাজ ক্ষমতা শক্তির আজকে লেকচার 7-এ চলে এসেছি। সো যেহেতু প্রত্যেকটা জিনিস বেসিক, একদম প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করা হচ্ছে, সো চ্যাপ্টারটা শেষ করতে একটু সময় লাগছে। তবে আশা করছি আর 5 থেকে 6টা ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যদি ডিটেলসে পড়তে চাও তাহলে অবশ্যই একটু টাইম নিয়ে পড়তে হবে। আর মাঝখানে আমি একটু সিক ছিলাম বলে 15 দিন আমি ক্লাস নিতে পারি নাই, না হলে এই চ্যাপ্টারটা অনেক আগেই শেষ হয়ে যেত। ওকে, সো আশা করি সবাই ভালো আছো। অল ক্লিয়ার কিনা একটু জানাও, সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি লাইভে এখন লাইভে কতজন আসছে তো দেখা যায় না, দেখা যাচ্ছে না। যাই হোক, সো আশা করি সব কিছু ঠিকঠাক, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে অ্যান্ড কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আশা করি বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে অ্যান্ড কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে। আর একটা কাজ করো, অনেকেই হয়তো ক্লাসে আসে নাই, সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, সো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো শক্তি। শক্তি বা এনার্জি। হোয়াট ইজ এনার্জি? শক্তি কি দেখো তাহলে। শক্তি, সো এই জিনিসগুলো আমি একটু দ্রুত যাব। শক্তি কি? কাজ করার সামর্থ্যই হচ্ছে কি শক্তি। সো লিখে ফেলো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার, তুমি যদি কাজ করতে পারো, তোমার সেই কাজ করার ক্যাপাবিলিটিটাই হচ্ছে কি তোমার এনার্জি। তাহলে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে কি শক্তি। সো লিখো, কাজ করার সামর্থ্যই হচ্ছে কি শক্তি। অথবা তুমি লিখতে পারো, যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে, অথবা যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে তা দিয়ে ওই বস্তুটির শক্তি পরিমাপ করা হয়। তা দিয়ে ওই বস্তুটির শক্তি পরিমাপ করা হয়। ওই বস্তুটির শক্তি পরিমাপ করা হয়। সো দেখো, তাহলে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে শক্তি। অর্থাৎ একটা বস্তু যে পরিমাণ কাজ করতে পারবে তা দিয়ে ওই বস্তুটার শক্তি কি করা হবে? মেজার করা হবে। সো শক্তি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, লিখে রাখো, একটা স্কেলার রাশি। শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি। শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি। সো এই জিনিসগুলো একটু লিখে রাখো। সো আমরা লিখতে পারি শক্তির পরিমাণ, মানে একটা বস্তু যে পরিমাণ কাজ করতে পারে ওইটা দ্বারাই যেহেতু তার শক্তি পরিমাপ করা হয়। সো লিখো, শক্তি সমান কৃতকাজের পরিমাপ, অথবা শক্তির পরিমাপ সমান কৃতকাজ। সো লিখো, শক্তির পরিমাপ সমান, এই জিনিসগুলো একটু কম্পারেটিভলি ইজি, সো আমি একটু দ্রুতই আগাবো। শক্তির পরিমাপ হচ্ছে কি? শক্তির পরিমাপ হচ্ছে বস্তু কর্তৃক কৃতকাজ। বস্তু কর্তৃক কৃতকাজ, দ্যাট মিনস একটা বস্তু যে পরিমাণ কাজ করবে ওইটা দ্বারাই ওই বস্তুটার শক্তি কি করা হয়? পরিমাপ করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমার শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে। দেখো, শক্তির বিভিন্ন রূপ রয়েছে। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন কি কি হতে পারে বলো? শক্তির বিভিন্ন রূপ আছে, দেখো। জেরিন ইসরাত লিখেছো, উইকে 3টা ক্লাস নেওয়া যায় কি না? আচ্ছা, আমি দেখতেছি যে নেক্সট মান্থ থেকে উইকে 3টা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায় কিনা। ওকে, আই এম সিইং ইট। ওকে, আচ্ছা, তাহলে দেখো, যেমন কি কি? যান্ত্রিক শক্তি আছে,
এরপর হচ্ছে তোমার তাপ শক্তি, শব্দ শক্তি। তুমি যে মুখ দিয়ে সাউন্ড বের করবে, একটা শব্দ করবা, এটার জন্য তো তোমাকে কিছু কাজ করতে হচ্ছে, সাউন্ড বের করতেছো, এটাও তোমার কিছু শক্তি ব্যয়িত হচ্ছে না, ওইটা হচ্ছে শব্দ শক্তি। এরপর হচ্ছে বিদ্যুৎ শক্তি, এই যে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, বিদ্যুৎ শক্তি। রাসায়নিক শক্তি, রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি খরচ হয় এটা হচ্ছে রাসায়নিক শক্তি। ওকে, এরপর হচ্ছে তোমার আলোক শক্তি। সো আরও অনেক ধরনের শক্তি থাকতে পারে, চৌম্বক শক্তি থাকতে পারে, তড়িৎ শক্তি থাকতে পারে, চৌম্বক শক্তি, এরপর হচ্ছে তড়িৎ শক্তি। ওকে, এরপর থাকতে পারে পারমাণবিক শক্তি, এরপর থাকতে পারে সৌরশক্তি। মোটামুটি শক্তির যত ধরনের সম্ভাব্য রূপ সবগুলোই দেখাচ্ছি। একটা হচ্ছে পারমাণবিক শক্তি, আর একটা হচ্ছে কি সৌরশক্তি। ওকে, সো এগুলো হচ্ছে শক্তির রূপ, মানে কত ধরনের শক্তি পসিবল। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি। ওকে, সো এই জিনিসগুলো পসিবল, মানে শক্তি। আবার আরেকটা জিনিস হচ্ছে এই শক্তিগুলা একটা থেকে আরেকটাতে কনভার্ট করা সম্ভব। যেমন তুমি কি করতে পারো, যান্ত্রিক শক্তিকে তুমি তাপ শক্তিতে রূপান্তর করতে পারো। কিভাবে? তুমি সিম্পলি কি করো, দুই হাতের তালু যদি ঘষো, দুই হাতের তালু এভাবে ঘষতে থাকো, কিছুক্ষণ পর দেখবা কি হাতের তালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, হিটেড হয়ে গেছে, গরম হয়ে গেছে। তাহলে এই যে হাতের তালু ঘষতেছো, ইটস লাইক এ মেকানিক্যাল সিস্টেম, এটা হচ্ছে একটা যান্ত্রিক সিস্টেম। এই যান্ত্রিক সিস্টেম, তুমি যখন একটা যান্ত্রিক সিস্টেম অ্যাপ্লাই করে হাতের তালু ঘষতেছো, তখন এখানে হিট প্রডিউস হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। সো তখন যান্ত্রিক শক্তিটা কিসে কনভার্ট হচ্ছে? তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। এই যে আমার এখানে রুমের মধ্যে যে লাইট জ্বলতেছে, যে আলোক শক্তি, লাইট যে পাচ্ছি, এটা কোন ধরনের শক্তি? এটা হচ্ছে আলোক শক্তি বা লাইট এনার্জি। এটা কোত্থেকে পাচ্ছি? বিদ্যুৎ থেকে পাচ্ছি। সো বিদ্যুৎ যদি না থাকতো এই লাইটটা কি জ্বলতো না। আইপিএস থাকা আলাদা ব্যাপার। সো যাই হোক, বিদ্যুতের সাপ্লাই আছে, কারেন্টের সাপ্লাই আছে বলেই লাইটটা জ্বলতেছে। সো বিদ্যুৎ শক্তিটা এখানে তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। সো এইভাবেই প্রত্যেকটা শক্তি, প্রত্যেকটা রূপকে আরেকটা রূপে কি হয়, রূপান্তর করা যায়। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, প্রত্যেকটা শক্তিকে একটা রূপ থেকে আরেকটা রূপে কি করা যায়, রূপান্তর করা যায়। সো কাজের মতো শক্তিটাও হচ্ছে কি, কাজের মতো শক্তিটাও হচ্ছে কি তোমার স্কেলার রাশি। তো শক্তির একক হচ্ছে কি, কাজের একক যেমন জুল, শক্তির এককও জুল। সো লিখে রাখো, শক্তির একক জুল। শক্তির একক হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে জুল। সো কাজের মাত্রা যা, শক্তির মাত্রাও তা। সো মাত্রা কি ছিল, কাজের মাত্রা কি ছিল, কাজের মাত্রা কি ছিল, কাজের মাত্রা ছিল ml² T−2। সো শক্তির মাত্রা হচ্ছে ml² T−2। যেহেতু একটা বস্তু কি পরিমাণ কাজ করতে পারতেছে ওটা দিয়েই শক্তি পরিমাপ করতে হচ্ছে। সো কাজের মাত্রা যা, শক্তির মাত্রাও কি তাই। ওকে, সো শক্তির একক জুল, আর শক্তির মাত্রা হচ্ছে কাজের মাত্রা, যেটা হচ্ছে ml² T−2। ওকে, ওকে, লেখাগুলো আমি আর একটু বড় করে লিখবো, অনেকের হয়তো দেখতে প্রবলেম হচ্ছে। ওকে, আমার মাথায় থাকবে, বড় করে লিখবো। সো এখানে দেখো আমরা অনেক ধরনের এনার্জি দেখতে পাচ্ছি, অনেক ধরনের এনার্জির ফরমেশন দেখতে পাচ্ছি। আমরা এখন বেসিক্যালি রাইট নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট যান্ত্রিক শক্তি। ওকে, মেকানিক্যাল এনার্জি। আমরা এখন যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো। সো যান্ত্রিক শক্তি কি, যান্ত্রিক শক্তি কি, একটা বস্তু যখন তার পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে অবস্থান করবে, ধর একটা বস্তু স্বাভাবিক অবস্থা থেকে আরেকটা অবস্থানে গেল, তাহলে স্বাভাবিক অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাওয়ার জন্য তার ওই বস্তুটার মধ্যে কিছু কাজ করতে হয়েছে। ভালো করে বুঝো, একটা বস্তু স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় গেল, অথবা কোনো বস্তুকে তুমি অন্য কোনো অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলা। সো স্বাভাবিক অবস্থা থেকে তুমি একটা বস্তুকে অন্য অবস্থায় নিয়ে যাও, অথবা অন্য কোনো অবস্থান থেকে তুমি একটা বস্তুকে স্বাভাবিক অবস্থায় আনো, তোমাকে কি করতে হবে, তোমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে। অথবা একটা বস্তু যদি গতিশীল হয়, একটা বস্তু যদি মোশনে থাকে, একটা অবজেক্ট যদি মোশনে থাকে, তাহলে ওই বস্তুটার মধ্যে মোশনের জন্য কিছু এনার্জি কি হয়, কিছু এনার্জি ব্যয়িত হয়। সো ওই এনার্জিগুলা
নিয়ে কথা বলে কে? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। অর্থাৎ একটা বস্তুকে যখন তুমি স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে যাবা, যে কাজ করতে হবে ওই কাজটা বস্তুটার মধ্যে শক্তি হিসেবে স্টোর থাকবে। আর একটা বস্তু গতির জন্য কিছু পরিমাণ শক্তি গেইন করবে, সো ওই কাজ করলে যে শক্তিটা স্টোর থাকবে বা বস্তু গতির জন্য যে শক্তিটা গেইন করবে, ওই শক্তিগুলো নিয়ে কথা বলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। সো আমরা যদি এই যান্ত্রিক শক্তির ডেফিনেশনে যাই, আমরা যদি যান্ত্রিক শক্তির ডেফিনেশনে যাই তাহলে কি হবে? যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা একটু লিখো। যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা লিখো। কোনো বস্তুর মধ্যে তার পারস্পরিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে, আচ্ছা এই সাইজগুলো ঠিক আছে কিনা একটু দেখিও তো। তার পারস্পরিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি কি সেম? হ্যাঁ সেম তো। অবস্থা বা যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তুর মধ্যে তার পারস্পরিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে অথবা গতির জন্য বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য থাকে, বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাকে কি বলে? তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে দেখো যান্ত্রিক শক্তি তাহলে কি? ওই যে একটু আগে বললাম, তুমি একটা অবজেক্টকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থানে নিয়ে যাও, অথবা একটা বস্তুকে তুমি গতিশীল করো, তাহলে ওই বস্তুগুলোকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, অথবা বস্তু গতির জন্য যে শক্তি লাভ করতেছে ওই 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 শক্তিকে কি বলা হচ্ছে? যান্ত্রিক শক্তি। সো যান্ত্রিক শক্তির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওকে, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওকে, সো এখন আমরা দেখব যান্ত্রিক শক্তির দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কি? বিভব শক্তি। ওকে, তাহলে আসো যান্ত্রিক শক্তির সেগমেন্ট কয়টা? দুইটা। সো এই যান্ত্রিক শক্তিটা বেসিক্যালি, মেকানিক্যাল এনার্জিটা বেসিক্যালি দুইটা সেগমেন্টে কাজ করে। একটা হচ্ছে কি? গতিশক্তি, রাইট? একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। সো রাইট নাও আমরা কাইনেটিক এনার্জি নিয়ে কাজ করব। রাইট নাও আমরা কি করব? কাইনেটিক এনার্জি নিয়ে কাজ করব। রাইট নাও we are discussing about kinetic energy. Okay, so দেখো গতিশক্তি। সো গতিশক্তি জিনিসটা কি? দেখো গতিশক্তি কি? তাহলে কোনো বস্তু তার গতির জন্য, সিম্পলি কোনো বস্তু তার গতির জন্য যেই শক্তি লাভ করে তাকে গতিশক্তি। তোমাকে যদি সিম্পলি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, গতিশক্তি কি? কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে ওটাই হচ্ছে গতিশক্তি। তো লিখো, কোনো বস্তু তার গতির জন্য যে পরিমাণ শক্তি লাভ করে তাই হচ্ছে কি? গতিশক্তি, রাইট? একদম সহজ ভাষা। কোনো বস্তু তার গতির জন্য যে পরিমাণ শক্তি লাভ করে সেটাই হচ্ছে কি? গতিশক্তি। ওকে, সো এখন তোমাকে যদি আরো স্পেসিফিক করে বলে যে গতিশক্তিকে তোমাকে আরো স্পেসিফিক করে বলতে হবে, তাহলে কি বলবা?
গতিশক্তিকে যদি আরও স্পেসিফিক করে বলতে হয়, আমি তো এখানে লিখলাম যে কোনো বস্তু তার গতির জন্য যে পরিমাণ শক্তি লাভ করতেছে সেটাই গতিশক্তি, রাইট? সো এখন তোমাকে যদি আরও স্পেসিফিক করে যদি থিওরিটিক্যালি বুঝাই দিতে বলে গতিশক্তি কি, ধরো একটা বস্তুকণা গতিশীল আছে, রাইট? একটা গতিশীল বস্তুকণা স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা কাজ করবে না। একটা বস্তুকণাকে তুমি এফ নিউটন কনস্ট্যান্ট ফোর্স বলো অথবা এফ নিউটন ভ্যারিয়েবল ফোর্স বলো, তুমি ধ্রুব বল অথবা পরিবর্তনশীল বল প্রয়োগ করে একটা অবজেক্টের উপর তুমি ধ্রুব বল প্রয়োগ করছো অথবা পরিবর্তনশীল বল প্রয়োগ করছো। একটা বস্তুকণার উপর তুমি ধ্রুব বল বা পরিবর্তনশীল বল প্রয়োগ করে ওই বস্তুকণাটাকে তুমি গতিশীল করছো, রাইট? সো একটা অবস্থায় গিয়ে বস্তুকণাটার যখন বলের প্রভাবটা যখন থেমে যাবে, বস্তুকণাটা থেমে যাবে। সো একটা গতিশীল বস্তুকণা থেমে যাওয়ার আগ পর্যন্ত বা স্থিতিতে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ কাজ করবে ওটাই হচ্ছে কি গতিশক্তি। সিম্পল হিসাব, একটা বস্তুকণা গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ কাজ করবে ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে গতিশক্তি। সো তুমি চাইলে গতিশক্তিকে এভাবেও ডিফাইন করতে পারো, অথবা দিয়ে আরেকটা ডেফিনেশন লিখো, অথবা একটি গতিশীল বস্তুকণা। অ্যান্ড আমরা যখন গতিশক্তি রাশিমালা প্রুফ করব তখন আমাদের সেকেন্ড যে ডেফিনেশনটা এটাই কাজে আসবে। সো লিখো, একটি গতিশীল বস্তুকণা, একটি গতিশীল বস্তুকণা স্থিতিতে যাওয়ার আগ পর্যন্ত, স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কাজ করে তাই হলো গতিশক্তি, তাই হলো গতিশক্তি, রাইট? সো গতিশক্তিকে বেসিক্যালি ই কে দ্বারা ডিনোট করা হয়, গতিশক্তিকে ই কে দ্বারা ডিনোট করা হয়। ই কে মিনস কাইনেটিক এনার্জি, রাইট? সো লিখো, গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, লিখো ই কে দ্বারা প্রকাশ করা হয়। ই কে দ্বারা কি করা হয়? ই কে দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি গতিশক্তি সমান স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজ, স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজ। ওকে, সো এখানে দেখো আমরা লিখছি কি, গতিশক্তি সমান স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজ। একটু আগে বললাম যে একটা গতিশীল বস্তু স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কাজটাই করবে ওটাই হচ্ছে কি গতিশক্তি। সো এই বেসিকগুলো খুবই ভালোভাবে পড়বা, এই বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সিকিউ সলভিংয়ের জন্য অথবা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের জন্য এই বেসিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। আচ্ছা হ্যাঁ, নামাজের বিরতি দেওয়া হবে, নামাজ দিলে একটু আজান দিলে আমাকে একটু বলিও। ওকে, সো দেখো গতিশক্তিকে যদি ই কে দ্বারা ডিনোট করি, সো দেখো স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ধরে নিলাম সে ডব্লিউ পরিমাণ কাজ করছে, রাইট? ডাব্লিউ পরিমাণ কি করছে? ডাব্লিউ পরিমাণ কাজ করছে। এখন ধরো একটা একটা এম ভর বিশিষ্ট একটা অবজেক্ট এ বিন্দুতে ছিল, এম ভর বিশিষ্ট একটা অবজেক্ট এ বিন্দুতে ছিল। এখন আমি কি করলাম, এই অবজেক্টের উপর এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। এফ নিউটন ধ্রুব বল এই অবজেক্টের উপর এম ভর বিশিষ্ট একটা বস্তু এই বিন্দুতে ছিল। এখন আমি কি করছি, এই এম ভর বিশিষ্ট বস্তুটার উপর এফ পরিমাণ ধ্রুব বল প্রয়োগ করছি। এফ পরিমাণ ধ্রুব বল প্রয়োগ করে এই বিন্দু থেকে কোথায় নিয়ে গেলাম, ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসলাম। সো বস্তুটা সরণ হয়েছে কতটুকু, ধরো এস পরিমাণ সরণ হলো, রাইট? সো এখন দেখো, এখন তাহলে আমি কৃতকাজ সমান কি জানি, বল গুণ বলের দিকে সরণ। তাহলে দেখো ই কে সমান বল গুণ বলের দিকে সরণ। ওকে, সো এখন এই বস্তুটার মধ্যে যে আমি এফ নিউটন ধ্রুব বল প্রয়োগ করলাম, বস্তুটার মধ্যে অবশ্যই একটা ত্বরণের সৃষ্টি হবে, রাইট? সো এখন আমরা লিখতে পারি
ই কে সমান এম এ ইন্টু এস। ওকে, এখন আমরা লিখতে পারি কি ই কে সমান এম এ ইন্টু এস। সো এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দাও। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন একটা অবজেক্টের উপর, একটা এম কেজি ভর বিশিষ্ট একটা অবজেক্টের উপর এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, এটা ভি পরিমাণ বেগ নিয়ে, ভি পরিমাণ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে অগ্রসর হচ্ছে, অ্যান্ড অ্যাট সার্টেন পিরিয়ড অফ টাইম পর তার বেগটা কি হয়ে যাবে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর বস্তুটা থেমে যাবে না? বস্তুর মধ্যে গতির সঞ্চার হয়েছে এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করার কারণে, বস্তুটা অ্যাসিলারেট করছে, বেগ বৃদ্ধি হয়েছে, সামনের দিকে গেছে, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে বস্তুটার গতিটা আস্তে আস্তে কিসে, স্থিতিতে কনভার্ট হবে। সো গতিটা আস্তে আস্তে কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে, স্থিতিতে কনভার্ট হয়ে যাচ্ছে, বিকজ প্রথমে তার বেগ ছিল ভি, যখন বস্তুটার মধ্যে বলের প্রভাবটা কমে আসবে তখন এই বস্তুটা শেষ বেগ হয়ে যাবে শূন্য, তখন বস্তুটা থেমে যাবে। সো দেখো, শুরুতে বস্তুটা গতিশীল ছিল এফ নিউটন ধ্রুব বল প্রয়োগ করায়, সেই গতিশীল বস্তুটা স্থিতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে কাজটা করছে ওটা দ্বারাই আমরা কি করতেছি, গতিশক্তিকে মেজার করতেছি। সো এখন দেখো, তাহলে শুরুতে আমার বেগ থাকবে ভি, একদম শেষে গিয়ে কি হয়ে যাবে, শেষ বেগ কত হবে, শেষ বেগ হবে 0। তাহলে এখন আমরা যদি নিউটনের গতির, দেখো এখন আমরা যদি কি করি, আচ্ছা এই কনসেপ্টটা পড়াই ব্রেক দিই, এই কনসেপ্টটা পড়াই 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। ওকে, এই কনসেপ্টটা পড়িয়ে 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হচ্ছে। ওয়েট, আচ্ছা আমার এখানে কিন্তু আজান দেয় না এখন, আমার আশেপাশে 2-3টা মসজিদ আছে প্রায় আমাদের বাসার আশেপাশে। সো এখানে কোথাও কিন্তু এখনো আজান দেওয়া হয় নাই। সো আমি এটা পড়িয়ে ব্রেক দিচ্ছি। ওকে, সো দেখো, তাহলে এখান থেকে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে, নিউটনের গতিসূত্র থেকে কি লিখতে পারি, এই জিনিসটাতে দেখো, আদি বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে কত, 0, আর হচ্ছে ত্বরণ হচ্ছে এ, আর দূরত্ব হচ্ছে এস। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখন নিউটনের গতির নিউটনের গতিসূত্র থেকে, নিউটনের গতিসূত্র থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। হোয়াই মাইনাস, বিকজ অ্যাট সার্টেন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে বস্তুটার বেগ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের শেষ বেগ কত, শেষ বেগ 0, আর আদি বেগ কত, আদি বেগ ইউ সমান হচ্ছে ভি, সো ভি স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখন দেখো ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2as। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল কত, ভি স্কোয়ার বাই 2s। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ কত, ভি স্কোয়ার বাই 2s। সো এর ভ্যালুটা এখন আমি কোথায় বসাই দিব, এর ভ্যালুটা আমি 1 নম্বর সমীকরণে বসাই দিব। সো দেখো এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ওকে, এখন আজান দিচ্ছে, রাইট? ওকে, এটা করাই করে দিচ্ছি। সো এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে কি পাই, দেখো ই কে সমান এম ইন্টু এর ভ্যালু কত, ভি স্কোয়ার বাই 2s। সো দেখো ভি স্কোয়ার বাই 2s, রাইট? সো ভি স্কোয়ার বাই 2s ইন্টু কত, এস। সো এস কাটা যায়, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা। ই কে সমান হচ্ছে কত, ই কে সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি সমান হাফ গুণ ভর গুণ বেগের স্কোয়ার। ওকে, তো লিখে রাখো, অর্থাৎ গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই কে ইস, দেখো একটা বস্তুর ভর কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, রাইট? একটা বস্তুর ভর সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি ই কে ইস প্রপোর্শনাল টু কত, ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ, তো সবাই বুঝতে পারছো কিনা জানাও, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে?
আচ্ছা, নামাজের ব্রেক কি এখন দিব নাকি আরো পরে দিব, একটু জানাও তো। আচ্ছা, নামাজের ব্রেক কি এখন দিব নাকি আরো একটু পরে দিব, একটু জানাও। ওকে, 5 মিনিট পরে, 5 মিনিট পরে দিব। অনেকে বলছো যে 5 মিনিট পরে দিতে। আচ্ছা, আমি 5 মিনিট পরেই দিচ্ছি, হ্যাঁ 5 মিনিট পরেই দিচ্ছি, 5 মিনিট পরেই দিচ্ছি। এখন আমরা গতিশক্তির ক্যালকুলাস মেথডটা দেখে ফেলি, গতিশক্তির ক্যালকুলাস মেথড। সো ক্যালকুলাস মেথডে আমরা কিভাবে গতিশক্তি ফাইন্ড আউট করবো, দেখো ক্যালকুলাস মেথড, রাইট। তো দেখো ক্যালকুলাস মেথড, আমরা একটু আগে করলাম নর্মাল মেথড, এখন দেখবো হচ্ছে ক্যালকুলাস মেথড। ওকে, একটু পরে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, একটু পরেই দিচ্ছি। সো এখন আমরা দেখব হচ্ছে ক্যালকুলাস মেথডে গতিশক্তি, ক্যালকুলাস মেথডে গতিশক্তি। সো দেখো, তুমি যদি একটা অবজেক্টের উপর পরিবর্তনশীল বল প্রয়োগ করো, ধরো তুমি একটা অবজেক্টের উপর কি করলা, একটা অবজেক্টের উপর F নিউটন পরিবর্তনশীল বল প্রয়োগ করলা, পরিবর্তনশীল বল তুমি কি করছো, একটা অবজেক্টের উপর প্রয়োগ করছো পরিবর্তনশীল বল। সো এটার ইনিশিয়ালি এটার ভেলোসিটি হচ্ছে 0, মানে শুরুতে আমি ধরে নিলাম শুরুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল। একটা অবজেক্ট শুরুতে কি ছিল, একটা mkg ভর বিশিষ্ট অবজেক্ট শুরুতে স্থির অবস্থানে ছিল। তুমি যখন ওই অবজেক্টের উপর F নিউটন পরিবর্তনশীল বল প্রয়োগ করবা, তখন ওই বস্তুটা কি হবে, গতিশীল হবে। ওকে, সো এই বস্তুটা তখন বেগ নিয়ে সামনের দিকে চলতে থাকবে। সো ধরে নিলাম এই বস্তুটার টোটাল সরণ হয়েছে ধরো s। এখন আমি এখান থেকে খুব ক্ষুদ্র একটা সরণ যদি কনসিডার করে নিই ds, তাহলে ক্ষুদ্র সরণের জন্য আমি যদি ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ বের করতে চাই, তাহলে আমার কৃত কাজ হবে কি, dw সমান কত, f ds। আমাদের কৃত কাজ কত হবে, dw সমান f ds। কেন আমি এখানে ক্ষুদ্র সরণ কনসিডার করব, কারণ এখানে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে। সো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালায় পড়েছিলাম, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বল গুণ সরণ, আর ইন্টিগ্রেট করে যেটা বের করা লাগে। সো এখন আমাদের কি করতে হবে, দেখো এখন দেখো dw সমান কত। আচ্ছা, f ইকুয়াল কত, আমরা জানি f ইকুয়াল ma, কারণ বস্তুটাকে যখন তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করবা, বস্তুটার একটা অ্যাসিলারেশন থাকবে। সো f ইকুয়াল হচ্ছে ma ইন্টু ds। তাহলে এখন দেখো আবার ত্বরণ, এই হচ্ছে কি ত্বরণ, আমরা সবাই জানি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড অ্যাসিলারেশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে ত্বরণ। তাহলে দেখো a ইকুয়াল কত, dv/dt ইন্টু কত, ds, অর্থাৎ বেগের পরিবর্তন কিসের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, ওটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে দেখো dw সমান m ইন্টু, এখন দেখো আমি এই জায়গায় একটু চেঞ্জ আনবো। চেঞ্জটা হচ্ছে কি, দেখো এখানে dv/dt আছে, সো এই জিনিসটাকে আমি এভাবে লিখবো dv/ds ইন্টু ds/dt। সো আলটিমেটলি ds কাটা গেলে আমাদের আগেরটাই থাকবে। dv/dt কে আমি কি করলাম, দেখো dv/ds ইন্টু কত, ds/কত dt। সো ds যদি চলে যায়, আলটিমেটলি আমার dv/dt থাকবে। সো এখানে হচ্ছে কত, ds। তাহলে এখন দেখো dw সমান, এবার হচ্ছে একটা জিনিস দেখো, ds/dt কে আমি এক জায়গায় লিখলাম, আর এই জিনিসটাকে এদিকে লিখে দিলাম dv/কত, ds ইন্টু ds। সো এখন দেখো ds/dt। সো হোয়াট ইজ ds/dt, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। dsটা হচ্ছে কি, সরণ, dsটা হচ্ছে কি, এই যে ক্ষুদ্রতম সরণ আর এটা ক্ষুদ্রতম সময়। সো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে কি বলে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বেগ বলে। সো এটা হচ্ছে বেগ v, আর এখানে ds কাটা যায়, তাহলে এখানে থাকে mv ইন্টু dv, রাইট, mv ইন্টু হচ্ছে কত, dv। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
আশা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, আচ্ছা তাহলে দেখো, একজন লিখছো যে ইউ স্কয়ার কেন হয় নাই, আমি ইউ ইকুয়াল ভি ধরছি। ওকে, যে আদিবেগটা ওখানে আমি লিখছি ওই আদিবেগটা ভি ধরে নিছিলাম। সো আদিবেগটা সূত্রের মধ্যে যেহেতু ইউ লিখছি, সো ইউ ইকুয়াল ভি, কারণ আমাদের কনফিগারেশনে যেটা আদিবেগ ছিল ওটা ছিল হচ্ছে ভি, আর সূত্রে যেটা লিখছিলাম আদিবেগ ইউ ছিল, সো ইউ এর ভ্যালু ভি আর শেষ বেগ জিরো। ওকে, সো এটাই। এখন দেখো, এখন আমি কি করব, এখন আমি টোটাল কতটুকু কাজ হয়েছে ওটা বের করার জন্য কি করব, ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এম ভি ডিভি। সো এখন হচ্ছে আমি লিমিট বসাবো। হ্যাঁ, ব্রেক দিচ্ছে, এই জিনিসটা করাই ব্রেক দিচ্ছে। এখন আমি লিমিট বসাবো। এখানে ছিল আমার বেগ জিরো, এখানে ধরো বেগ হচ্ছে ভি। মানে যখন তুমি একটা অবজেক্টের উপর, একটা স্থির অবজেক্টের উপর পরিবর্তনশীল বল প্রয়োগ করছো তখন ওই বস্তুটা আস্তে আস্তে গতিশীল হয়েছে। সো তুমি এটাও বলতে পারো যে একটা অবজেক্ট স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাইতে যে পরিমাণ শক্তি অর্জন করে ওটাও গতিশক্তি, এটাও বলতে পারো। তাহলে আমার লিমিট হচ্ছে কত, জিরো থেকে ভি। সো এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান কত, ডাব্লিউ, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ, আর এখানে এমটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সো জিরো টু ভি, ভি ডিভি। সো এখন আমরা সবাই জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ওয়ান ডিএক্স সমান কি, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান। সো এখানে ভি, সো ইন্টিগ্রেশন ভি ডিভি। তাহলে দেখো ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই টু, জিরো টু ভি। আশা করি সবাই ইন্টিগ্রেশন জানো। সো হাফটা বাইরে নিয়ে আসো, হাফ এম। সো এখানে ভি স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। সো আমরা জানি এই কৃত কাজটা একটা বস্তু স্থিতি থেকে গতিতে যাইতে যে কাজটা করছে এই কাজটাই কি তার গতিশক্তির পরিমাপক। সো এই লিখো, এই কৃত কাজই গতিশক্তির পরিমাপক। এই কৃত কাজই হলো গতিশক্তির পরিমাপক। সো দেয়ারফর আমাদের ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, গতিশক্তি। দেয়ারফর কৃতকাজ সমান গতিশক্তি সমান কত, হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো কিনা জানাও। সো এখন তোমাদের 10 মিনিট নামাজের ব্রেক দেওয়া হলো। সো বরাবর 10 মিনিট পর আমি আবার ক্লাসটা কন্টিনিউ করব। সো এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
ওকে, আশা করি সবাই চলে আসছো, আশা করি সবাই চলে এসেছো। আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ, আশা করি সবাই চলে এসেছো, আমি শুরু করে দিচ্ছি। ওকে, ক্যালকুলাস মেথডটা আমি আরও একবার বলছি, দেখো আরও একবার বলছি। ওকে, সো ক্যালকুলাস মেথডটা হচ্ছে কি, একটু ওয়েট দেখাচ্ছি। ওকে, সো ক্যালকুলাস মেথডটা দেখো। ধরো একটা অবজেক্টের উপর তুমি এফ পরিমাণ পরিবর্তনশীল বল প্রয়োগ করলা। অবজেক্টটা শুরুতে স্থিতিশীল অবস্থায় ছিল, এখন অবজেক্টটা স্থিতিশীল অবস্থা হতে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় কনভার্ট হয়েছে, রাইট? একটা অবজেক্ট শুরুতে স্থিতিশীল অবস্থায় ছিল, তুমি যখন ওই অবজেক্টের উপর পরিবর্তনশীল বল প্রয়োগ করছো তখন এটা 0 থেকে এটার বেগ বেড়ে হয়েছে কত, ভি। সো অবজেক্টটা ধরো এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে অথবা এস পরিমাণ সরণ ঘটছে পরিবর্তনশীল বল প্রয়োগ করার কারণে। সো দেখো তাহলে ত্বরণটাও এদিকে, যেদিকে তুমি পরিবর্তনশীল বল অ্যাপ্লাই করছো ওইদিকে ত্বরণ। তাহলে কথা হচ্ছে এই যে এস দূরত্বের মধ্যে আমি যদি একটা ক্ষুদ্র দূরত্ব ডিএস কনসিডার করি, যেহেতু পরিবর্তনশীল বল, সো আমরা লিখতে পারি ক্ষুদ্রতর দূরত্বের জন্য কৃতকাজটাও হবে ক্ষুদ্রতর। সো আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা জানি কৃতকাজ ডিডাব্লিউ সমান এফ ডিএস। সো দেখো এফ সমান আমরা জানি এম এ ইন্টু ডিএস, আবার এ সমান কত, ডিভি বাই ডিটি, রাইট? ভালো করে দেখো, এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি। সো দেখো ডিভি বাই ডিটিকে এখন আমি একটু ভাঙলাম, এইভাবে লিখলাম ভেঙে, যে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, ডিএস ডিএস কারা গেলে আবার ডিভি বাই ডিটি, রাইট? সো ডিএস। এখন দেখো এই যে এই জিনিসটাকে আমি এখানে লিখলাম আর এই জিনিসটাকে আমি এখানে লিখলাম, আর এটা হচ্ছে ডিএস। এখন দেখো এই যে ডিএস আর ডিএস চলে যাই, আর এখানে অবশিষ্ট থাকে ডিএস বাই ডিটি। সো আমরা জানি ডিএস বাই ডিটি সমান কত, ভি। সময়ের সাথে সরণের পরিবর্তনটা হচ্ছে বেগ। সো ডিএস বাই ডিটি সমান হচ্ছে কত, ভি। তাহলে এখন দেখো ডিডাব্লিউ সমান এম ভি ডিভি। সো আমি যদি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বা টোটাল অ্যামাউন্ট অফ কৃতকাজ বের করতে চাই, আমাকে উভয় পাশে কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট করতেছে যে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এম ভি ডিভি। সো শুরুতে বস্তুটার বেগ 0 ছিল, অ্যাট সার্টেন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে ভি হয়েছে। সো আমার আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে ভি। সো ইন্টিগ্রেশন এম ভি ডিভি। সো এখানে এম কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, এরপর বাকিটা হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিভি। সো ইন্টিগ্রেশন ভি ডিভি মানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2, 0 টু ভি। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ডাব্লিউ সমান হাফ অফ এম ভি স্কোয়ার। সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটাই হচ্ছে কি, একটা অবজেক্টকে তুমি পরিবর্তনশীল বল প্রয়োগ করে যখন স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল করবা, ওই স্থিতিশীল অবস্থা থেকে এটা গতিশীল অবস্থায় যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করছে ওটাই হচ্ছে তার গতিশক্তির পরিমাপক। সো এই কে সমান আমরা দেখতে পাচ্ছি হাফ অফ কত, এম ভি স্কোয়ার। ওকে ওকে, সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন একজন কোয়েশ্চেন করছো ধ্রুব বল আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ একই হলো। সো ধ্রুব বল আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ একই হতেই পারে, এটা তো ম্যাটার না, হতেই পারে। ধ্রুব বল আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হতেই পারে, ইটস নট এ বিগ ডিল, এটা হতেই পারে, তাই না, হতে পারে। সো এই হচ্ছে আমাদের গতিশক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি গতিশক্তি সমান হাফ অফ এম ভি স্কোয়ার, এটাই হচ্ছে কথা। সো আরেকটা কনভার্সন একটু দেখো, আরেকটা ই কে সমান কত, ই কে সমান হচ্ছে কত, হাফ অফ এম ভি স্কোয়ার। ওকে, গতিশক্তি ই কে সমান হচ্ছে কত, হাফ অফ এম ভি স্কোয়ার। সো দেখো এখন আমরা যদি এইভাবে করি এম ভি স্কোয়ার বাই 2। সো আমি এখানে কি করলাম, আলাদা করে একটা এম গুণ করলাম, এখানে আমি কি করলাম, আলাদা করে একটা এম গুণ করব। সো এখানে আমি কি করলাম, একটা আলাদা করে এম গুণ করলাম, উপরে আর নিচে কি করছি দেখো, উপরে এবং নিচে আলাদা করে একটা এম গুণ করছি। সো গুণ করার পর কি হয়েছে দেখো, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত, টোয়াইস এম। সো এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, টোয়াইস এম। সো এম ভি ভর গুণ বেগ সমান কি, ভর বেগ। সো পি স্কোয়ার বাই কত, টোয়াইস এম। সো দেয়ারফর আমাদের গতিশক্তি ই কে সমান কত, পি স্কোয়ার বাই টোয়াইস এম। সো এটা হচ্ছে কি, পি হচ্ছে ভরবেগ। সো এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। ই কে সমান হচ্ছে কত, পি স্কোয়ার বাই টোয়াইস এম। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছি ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ গতিশক্তি ভরবেগের
বর্গের সমানুপাতিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। সো এখন আমরা যদি একটু দেখি এই ইকুয়েশনটা একটু অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি, তুমি যদি এই ইকুয়েশনটা একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি যদি ভরবেগ 2 গুণ করো গতিশক্তি পাবা কত গুণ? 4 গুণ। ভরবেগ দ্বিগুণ করো, ভরবেগ দ্বিগুণ করলে দেখো পি এর ভ্যালু 2 বসাও, তাহলে গতিশক্তি কত আসবে? 2 স্কোয়ার মানে 4 আসবে। সো ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে হচ্ছে 4 গুণ। সো ভরবেগ তুমি যদি 3 গুণ করো গতিশক্তি হবে হচ্ছে 9 গুণ। ভরবেগ যদি তুমি 4 গুণ করো গতিশক্তি হবে হচ্ছে 16 গুণ। ওকে, সো দেখতে পাচ্ছি আমরা ভরবেগ যদি আমি n গুণ করি গতিশক্তি হবে n স্কোয়ার গুণ, রাইট? সো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা যদি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা দেখতে চাই, গ্রাফটা দেখতে চাই, সো গ্রাফটা কেমন হবে দেখো, আমাদের গ্রাফটা কেমন হবে একটু দেখো। ধরো তুমি x অক্ষ বরাবর দিছো ভরবেগ আর y অক্ষ বরাবর দিছো হচ্ছে গতিশক্তি। সো এখানে দেখতে পাচ্ছি ই কে সমানুপাতিক পি স্কোয়ার। সো এই ফাংশনটা দেখো তো y ইকুয়াল এক্স ইকুয়াল কত? 2 x বা x ইকুয়াল 2 y, এই টাইপের না এই জিনিসটা? এই ফাংশনটা দেখো তো x ইকুয়াল 2 y অথবা y ইকুয়াল 2 x টাইপের না? y ইকুয়াল হচ্ছে 2 x টাইপের, অর্থাৎ ই কে সমানুপাতিক পি স্কোয়ার। সো এই ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল 2 x। সো আমরা সবাই জানি যে y ইকুয়াল 2 x একটা সূচকীয় ফাংশন। সো সূচকীয় ফাংশনের গ্রাফটা হবে তোমার এই যে এইভাবে, শুরু থেকে শুরু হবে, রাইট? সো সূচকীয় ফাংশনের গ্রাফ হবে কিভাবে? এই যে এইভাবে, মানে তোমার ভরবেগ যদি তুমি দ্বিগুণ বাড়াও গতিশক্তি বাড়বে কত গুণ? 4 গুণ। সো এভাবেই অগ্রসর হবে। ভরবেগ যদি তুমি 3 গুণ করো গতিশক্তি হবে 9 গুণ। ভরবেগ যদি 4 গুণ করো গতিশক্তি হবে 16 গুণ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখব হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। হ্যাঁ, সূচকীয় হার বাড়বে। ওকে, আশা করি সবার লেখা শেষ। এখন আমরা দেখব হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন লিখো কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। সো এটা দিয়ে আমরা ম্যাথও করব। সো লিখো কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। কাজ শক্তি উপপাদ্য। ওকে, কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। কাজ শক্তি উপপাদ্যটা কি হবে কে বলতে পারবা বলো? ওয়ার্ক এনার্জি থিওরাম। ওকে, কাজ শক্তি উপপাদ্যটা হচ্ছে কোনো বস্তুর উপর মোট কৃত কাজটা তার গতিশক্তির পরিবর্তনের সমান। ধরো একটা বস্তু ইনিশিয়ালি একটা ভেলোসিটিতে ছিল, সো তার ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে তার একটা গতিশক্তি ছিল। সে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ভেলোসিটিটা ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে। সো ওই অবস্থায় তার আরেকটা গতিশক্তি থাকবে। এটা হয়তো একটা পজিটিভ কোয়ান্টিটি হতে পারে অথবা জিরো হতে পারে। সো ইনিশিয়ালি একটা গতিশক্তি, ফাইনালি একটা গতিশক্তি। যদি সে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় যায় তাহলে তার গতিশক্তিটা বাড়বে, অথবা সে যদি গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় যায় তার গতিশক্তিটা কমবে, ইভেন জিরো হয়ে যাবে। তাহলে দেখো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে গতিশক্তির পরিবর্তন, এই গতিশক্তির পরিবর্তনটা কিভাবে আমরা মাপবো? যে ইনিশিয়াল থেকে ফাইনালে যাইতে, সেটা হোক স্থিতি থেকে গতিতে অথবা সেটা হোক গতি থেকে স্থিতিতে, ইনিশিয়াল থেকে ফাইনালে যাইতে যে পরিমাণ সে কৃত কাজ করবে ওইটা দ্বারাই আমরা কি করব? গতিশক্তির হিসাবটা করব। সো কাজ শক্তি উপপাদ্য ওই জিনিসটাই বলতেছে, একটা বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ। সো লিখো, আচ্ছা একটা বস্তু কখন কাজ করবে? যখন তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করবা। ফোর্স অ্যাপ্লাই করলে কি করবে? ওই অবজেক্টটা এক্স পরিমাণ সরণ হবে, অর্থাৎ কাজ করবে। সো লিখো কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল দ্বারা কৃত কাজ।
কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল দ্বারা কৃত কাজ, বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ কৃত কাজ সমান কি? অর্থাৎ কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। অর্থাৎ আমাদের কৃত কাজটা হচ্ছে কি? কৃত কাজটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আমি কিভাবে ব্যাখ্যা করব? দেখো, তাহলে দেখো, এটা একটা অবজেক্টকে তুমি কি করছো? এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। শুরুতে আদিবেগ, তার বেগ কত ছিল? 0 ছিল। ধরো তুমি এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো একটা mkg ভরের অবজেক্টকে, তুমি কি করছো? এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। আচ্ছা, আমি ধরে নিলাম শুরুতে তার বেগ ছিল ভি নট। সো এই বিন্দু থেকে ওটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোথায় আসলো? বি বিন্দুতে আসলো। ওকে, একটা অবজেক্ট, এম ভর বিশিষ্ট একটা অবজেক্টের উপর এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করাই, এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি নট, তো এটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোথায় আসলো? বি বিন্দুতে আসলো এম ভর বিশিষ্ট অবজেক্টটা, এবং এখানে তার বেগ হচ্ছে কত? ভি। ওকে, সো এই ক্ষেত্রে ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ হবে হচ্ছে এদিকে, এই যে এ, ত্বরণ হবে হচ্ছে এদিকে। এখন আমি যদি এখানে নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার সমান কত? ইউ স্কোয়ার কত? প্লাস 2as। এটা আমরা লিখতে পারি না, এটা কোত্থেকে লিখতে পারি? নিউটনের গতিসূত্র থেকে ভি স্কোয়ার ইকুয়াল, আচ্ছা ইউ দিব না, আমরা এখানে দিব ভি নট স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস 2as। ওকে, সো এখন দেখো আমি যদি হাফ এম দিয়ে সব দিকে গুণ করে দেই, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম ভি নট স্কোয়ার প্লাস হাফ এম 2as। কি করলাম? উভয় দিকে হাফ এম দিয়ে গুণ করে দিছি। কি করছি? হাফ এম দিয়ে উভয় দিকে গুণ করলাম। এই জিনিসটা তোমাদের অনুধাবনমূলকে ব্যাখ্যা সহ আসতে পারে। কাজ শক্তি উপপাদ্য যদি ব্যাখ্যা করতে বলে, জাস্ট আমি বোর্ডে যা যা লিখতেছি তাই লিখে দিলে হবে। ওকে, সো হাফ এম দিয়ে যদি আমরা গুণ করে দেই, হাফ এম দিয়ে গুণ করে দিলে এই কাহিনী হয়। সো দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার ইকুয়াল, এই যে হাফ হাফ কাটে আর এখানে থাকে কত? এম এ ইন্টু কত? এস। তাহলে এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এম এ এস। সো এম এ সমান কত? এম এ সমান হচ্ছে এফ, কারণ আমরা সবাই জানি নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল হচ্ছে এম এ আর এস হচ্ছে এস। সো এফ গুণ এস ইকুয়াল কত? হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি নট স্কোয়ার। সো এখন বলো এফ ইন্টু এস সমান কি? এফ হচ্ছে বল আর এস হচ্ছে কি? সরণ। তাহলে বল গুণ বলের দিকে সরণটাই হচ্ছে কি? কাজ। দেখো, এফ হচ্ছে বল, এস হচ্ছে যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো ওই দিকেই সরণ। তাহলে আমাদের কাজ হচ্ছে কত? ডাব্লিউ ইকুয়াল এফ এস। সো ডাব্লিউ ইকুয়াল কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। ওকে, সো এখন এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? সো দেখো তো, এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? কৃত কাজ সমান, এটা হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে শেষ গতিশক্তি, কারণ বিকজ এটা হচ্ছে শেষ বেগ। আর হাফ অফ এম ভি নট স্কোয়ার, এটা হচ্ছে আদি বেগ, সো এটা হচ্ছে আদি গতিশক্তি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কৃত কাজ সমান শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। সো দেখো, অর্থাৎ কৃত কাজ সমান হাফ অফ এম ভি স্কোয়ার হচ্ছে শেষ গতিশক্তি আর হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আদি গতি, হাফ এম ভি নট স্কোয়ার হচ্ছে আদি গতিশক্তি। সো আমরা লিখতে পারি শেষ গতিশক্তি আর আদি গতিশক্তির মধ্যে যে পরিবর্তন, এটাই তো তোমার গতিশক্তির পরিবর্তন। সো দেয়ারফর কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিনা জানাও।
কাজ শক্তি উপপাদ্য, কাজ ক্ষমতা শক্তি লিখে দিচ্ছি, কাজ শক্তি উপপাদ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো কিনা জানো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম, কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো আমরা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব, সবাই লিখে ফেলো। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব, তোমরা সবাই একটু লিখে ফেলো। আচ্ছা, সো লিখো 2000 কেজি ভরে একটা গাড়ি 2000 কেজি ভরে একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ি চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। সো কোয়েশ্চেন হচ্ছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল, কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল, কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করছে, কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করছে। ওকে, সবাই কোয়েশ্চেনটা তুলে নাও। ওকে, সবাই কোয়েশ্চেনটা একটু তুলো। আচ্ছা, তাহলে দেখো 2000 কেজি ভরের গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তায় ছিল। সো দেখো এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো 2000 কেজি ভরে একটা গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তায় ছিল। ওকে, দেখো, সো প্রথমত আমরা কি করব, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা রাস্তা। সো এখানে একটা 2000 কেজি ভরে একটা গাড়ি ছিল। ওকে, সো এটা হচ্ছে কত, 2000 কেজি, 2000 কেজি ভরে একটা গাড়ি। সো সে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতেছে। এই গাড়িটা কি করতেছে, 16 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতেছে। ওকে, ফাইন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গাড়িটার ওজন mg কাজ করবে নিচের দিকে। সো ওই জিনিসগুলো এঁকে ফেলো। mg কাজ করবে নিচের দিকে, আর হচ্ছে প্রতিক্রিয়া কাজ করবে আর উপরের দিকে। সো এই দিক বরাবর এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও হবে 30 ডিগ্রি। সো এটা হচ্ছে কত, mg cos 30। আর আমাদের এই বরাবর উপাংশটা কত হবে, এই বরাবর উপাংশটা হবে হচ্ছে mg sin 30। ওকে, সো আর যেদিকে কাজ করতেছে
আর যেদিকে কাজ করতেছে mg cos 30 তার বিপরীতে কাজ করতেছে। সো আর এবং mg cos 30 একে অপরকে নিউট্রাল করে ফেলবে। গাড়িটা শুধুমাত্র mg sin 30 ডিগ্রির কারণে তল বেয়ে নিচে নেমে আসবে, রাইট? গাড়িটা শুধুমাত্র কার কারণে? mg sin 30 ডিগ্রি উপাংশটার কারণে তল বেয়ে নিচে নেমে আসবে। এখন কথা হচ্ছে গাড়িটা কি করতেছে? গাড়ি চালক এদিকে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ি চালক কি করছে? ব্রেক প্রয়োগ করার ফলে 40 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটা থেমে গেল। গাড়ি চালক ব্রেক প্রয়োগ করার ফলে এই গাড়িটা 40 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। তাহলে আমি ধরে নিলাম এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত? 40 মিটার। ওকে, গাড়ি চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটা কি করছে? 40 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। সো আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 40 মিটার। এখন বেগ যেদিকে কাজ করবে, ঘর্ষণ তার বিপরীতে, অর্থাৎ ঘর্ষণটাই তো এখানে আমাদের বাধাদানকারী বল। সো বাধাদানকারী বলটা আমি ধরে নিলাম এই দিকে কাজ করতেছে, এই যে এফ এদিকে কাজ করতেছে, এটা এফকে এদিকে কাজ করতেছে, রাইট? বাধাদানকারী বল বেগের বিপরীতে কাজ করতেছে। এখন দেখো গাড়িটা নামতেছে কোন উপাংশের কারণে? গাড়িটা নিচের দিকে নামতেছে mg sin 30 ডিগ্রির কারণে, রাইট? এখন গাড়ি চালক যখন ব্রেক প্রয়োগ করবে তখন কোন বলটা বেশি? বাধাদানকারী বলটা বেশি। সো গাড়ি নিচের দিকে নামবে mg sin 30 ডিগ্রির কারণে, গাড়িকে বাধা দিবে কোন বল? ঘর্ষণ বল। অথবা তুমি এটাকে তুমি ঘর্ষণ বল দিবা না, কারণ এখানে ঘর্ষণ বলের কথা যেহেতু বলা নাই। সো এখানে গাড়ি চালক যখন ব্রেক প্রয়োগ করবে তখন গাড়িটার গতি বাধাগ্রস্ত হবে, রাইট? গাড়িটা যখন নিচের দিকে নামার সময় ব্রেক প্রয়োগ করবে গাড়ি চালক, তখন গাড়িটার গতি বাধাগ্রস্ত হবে। সো এই গতি বাধাগ্রস্ত হওয়ার জন্য একটা বল কাজ করবে, যেটা হচ্ছে বাধাদানকারী বল। সো ওই বাধাদানকারী বলটাকে আমি ধরে নিব এফ, যেটা গাড়িটার গতির বিপরীতে কাজ করে, গাড়িটার গতিকে কি করবে? বাধা দিবে। সো এখন দেখো গাড়িটা 16 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতেছিল, রাইট? সো এই ক্ষেত্রে গাড়িটা নিচে নামার জন্য যে কাজ করতেছে সেই কাজটা অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে? তার গতিশক্তির জন্য। গাড়িটার মধ্যে বেগ আছে, সো গাড়িটার মধ্যে বেগ থাকলে তার মধ্যে কি থাকবে? তার মধ্যে গতিশক্তি থাকবে, রাইট? গাড়িটার মধ্যে গতিশক্তি থাকবে, যেটা হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। সো এই হাফ অফ mv স্কোয়ারটা কি করবে? কাজ করে নিচে নেমে আসবে, রাইট? সো এক্ষেত্রে আমরা লিখতে পারি কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এক্ষেত্রে আমরা লিখতে পারি কৃত কাজ সমান, গতিশক্তি, এভাবে লিখো, গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ, রাইট? সো গাড়িটা শুরুতে যেহেতু 16 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছিল, তাহলে তার গতিশক্তি কত? তার গতিশক্তি হচ্ছে আদি গতিশক্তি কত? হাফ এম ইন্টু কত? 16 স্কোয়ার মাইনাস এখানে যখন গাড়িটা চলে আসবে গাড়িটার বেগ কত? 0। তাহলে শেষ গতিশক্তি কত? হাফ অফ এম ইন্টু 0 স্কোয়ার মানে 0। সো গতিশক্তির পরিবর্তন দেখো, আমার এখানে ছিল তোমার 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে যখন নেমে আসছে তখন কি? তখন হচ্ছে 0। সো আমরা কি করছি? গতিশক্তির পরিবর্তন হিসাব করছি, বেশি গতিশক্তি থেকে কম গতিশক্তিটা বাদ দিছি, যতটুকু থাকবে ওইটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন। সো গতিশক্তির পরিবর্তন কৃত কাজ সমান কি? প্রযুক্ত বল গুণ সরণ, প্রযুক্ত বল গুণ সরণ, রাইট? প্রযুক্ত বল গুণ সরণ। আচ্ছা, এখন তাহলে দেখো, এটা হলো নিট বল। কৃত কাজ সমান কি? নিট বল গুণ সরণ, প্রযুক্ত বল না, নিট বল। কৃত কাজ সমান কি হবে? নিট বল গুণ সরণ। আচ্ছা, তাহলে এখন দেখো হাফ অফ এম 16 স্কোয়ার, এটা তো 0। এখন আমাকে বলো নিট বল কত? এখন আমাকে বলতে হবে নিট বলের মান এখানে কত, কে বলতে পারবা? দেখি বলো, নিট বলের মান এখানে কত, কে বলতে পারবা? বলো। এইটা কি আপনাদের বোঝার জন্য আঁকবেন নাকি ম্যাথ ঠিক আছে কিনা সেটাও দেখবে? এক্সামে কি ডায়াগ্রাম আঁকবো? অবশ্যই তোমাকে এক্সামে অবশ্যই ডায়াগ্রামটা আঁকতে হবে, তোমাকে এক্সামে অবশ্যই ডায়াগ্রাম আঁকতে হবে। আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে কোনো ম্যাথ যদি ডায়াগ্রাম দিয়ে আঁকো, তোমার ওই ম্যাথ ভুল হওয়ার পসিবিলিটিস থাকবে না। অ্যান্ড কোনো ম্যাথ যদি আপাতভাবে দেখে কঠিন মনে হয়, তুমি যদি ওটাকে কনফিগারেশন এঁকে সলভ করো, তখন তোমার কাছে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। ওকে, সো এখন আমি কারেক্ট আনসার পাই নাই। এখানে আমাদের নিট বল কত?
এখানে আমাদের নিট বল কত, কে বলতে পারবা? কারো থেকে এখনো পর্যন্ত কারেক্ট অ্যান্সার পাচ্ছি না, সবাই রং অ্যান্সার করতেছো। নিট ফোর্স আসিফ চৌধুরী লিখেছ নিট ফোর্স 0। আচ্ছা না, তাহলে দেখো দেখো গাড়িটা নিচের দিকে নামতেছে এমজি সাইন 30 ডিগ্রির কারণে। গাড়ি চালক যখন ব্রেক প্রয়োগ করবে নিচের দিকে নেমে আসার সময় 40 মিটার দূরত্ব অতিক্রম করার সময় যখন ব্রেক প্রয়োগ করবে, তখন বাধাদানকারী বলটা কাজ করবে এইদিকে উপরের দিকে। এখন বলো, ব্রেক প্রয়োগ করলে গাড়িটা নামার জন্য যেই বল ওই বলটা বাড়বে নাকি বাধাদানকারী বলটা বাড়বে? ব্রেক প্রয়োগ করলে গাড়িটা নিচের দিকে নামতে যে বলটা সাহায্য করতেছে ওই বলটা বাড়বে নাকি বাধাদানকারী বলটা বাড়বে? আমরা সবাই জানি ব্রেক প্রয়োগ করতেছে মানে কি, তার গতিটাকে থামিয়ে দেওয়া হচ্ছে, মানে এমজি সাইন 30কে থামিয়ে দেওয়া হচ্ছে। সো এখানে বাধাদানকারী বলের মানটা তখন বেশি হবে। তুমি যখন একটা গাড়ি চালাচ্ছ, হঠাৎ তুমি যখন ব্রেক করবা তখন গাড়িটা সামনের দিকে যাওয়ার জন্য যে ফোর্সটা কাজ করতেছে ওটা কমে যাবে, আর পিছনের দিকে বাধাদানকারী বলটা বেড়ে যাবে। সো এখানে দেখো, এখানে আমাদের যখন ব্রেক প্রয়োগ করা হবে, সো ব্রেক প্রয়োগ করলে লিখো, ব্রেক প্রয়োগ করলে এই জিনিসটা অনেকের কনসেপশনটা ক্লিয়ার থাকে না, সো আজকে ক্লিয়ার করে নাও। ব্রেক প্রয়োগ করলে গাড়ি যে বলের জন্য চলতেছিল ওটা কমে যায় এবং ব্রেকজনিত বল বেড়ে যায়। ব্রেকজনিত বলটাই হচ্ছে এখানে তোমার বাধাদানকারী বল। সো ব্রেকজনিত বল কি হয়? ব্রেকজনিত বল বা বাধাদানকারী বল বেড়ে যায়। সো এখন বলো নিট বল কত? এখন বলো নিট বল কত? কারো থেকে কারেক্ট অ্যান্সারটা পাইলাম না, খুবই দুঃখজনক। সো দেখো, গাড়িটা নিচের দিকে নামার জন্য হেল্প করতেছে এমজি সাইন 30। গাড়ি নিচের দিকে নামার জন্য হেল্প করতেছিল এমজি সাইন 30, বাট যখন ব্রেক প্রয়োগ করছে বাধাদানকারী বল হচ্ছে এফ। তাহলে যখন ব্রেক প্রয়োগ করবে তখন কে বেশি? বাধাদানকারী বল বেশি, আর গাড়ির গতির দিকের বলটা কম। তাহলে এক্ষেত্রে নিট বল কত হবে? এফ মাইনাস এমজি সাইন 30। নিট বল কত হবে? এফ মাইনাস এমজি সাইন 30 ইন্টু সরণ কত? এস ইকুয়াল কত? 40 মিটার, সরণ হচ্ছে এস। ওকে, এতক্ষণে তোমাদের কারেক্ট অ্যান্সার পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের কনসেপশন। তাহলে এখন দেখো, এখন আমরা কি করব? মানগুলো বসাই। এফ এর ভ্যালু আমাদের এখানে এফ হচ্ছে কি? এফ হচ্ছে আমাদের বাধাদানকারী বল। এফ হচ্ছে আমাদের বাধাদানকারী বল। এফ হচ্ছে আমাদের বাধাদানকারী বল। সো দেখো, এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে বের হয়ে যাবে। ওকে, নিট বলের সংজ্ঞা, তুমি নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো, নিট বলের সংজ্ঞা জানো না? যদি একটা অবজেক্টের উপর যদি অ্যাট এ টাইম অনেকগুলো বল কাজ করে তাহলে ওইখানের মধ্যে তোমার যে লব্ধি বলটা পাবা ওটাই হচ্ছে নিট বল। সিম্পল হিসাব। ওকে, সো দেখো, বাধাদানকারী বল হাফ অফ এম কত? এম হচ্ছে 2000 কেজি ইন্টু 16 স্কোয়ার সমান। ওকে, সো দেখো এফ এস মাইনাস এমজি সাইন 30। সো এখন দেখো, এখন হচ্ছে হাফ 2000 ইন্টু 16 স্কোয়ার প্লাস এমজি সাইন 30 ডিভাইডেড বাই কত? এস ইকুয়াল কত? এফ। সো এখান থেকে তুমি মানগুলো বসায় ক্যালকুলেট করে নাও। মান বসায় ক্যালকুলেট করলে কি হবে? এফ এর ভ্যালুটা বের হয়ে যাবে। সো আমি উপরের দিকে করতেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আশা করি তোমরা এই অঙ্কটা আর ভুল করবে না। এই অঙ্কটা আমাকে অনেকজন ইনবক্স করেছিল যে এই অঙ্কটা করাই দিতে। সো যারা ইনবক্স করেছিল তারা আদৌ ক্লাস করছো কিনা জানি না, বিকজ 10,000 মেম্বারের গ্রুপে আমি দেখতে পাচ্ছি 59 পিপল আর ইউ অন লাইভ। ওকে, সো যাই হোক, তাহলে দেখো এফ ইকুয়াল হচ্ছে কত? হাফ 2000 16 স্কোয়ার প্লাস এম এর ভ্যালু কত?
এম এর ভ্যালু হচ্ছে 2000 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু কত sin 30। ওকে, আর একটা নিচে হচ্ছে কত এস হচ্ছে কত 40 মিটার। সো এই জিনিসগুলো ক্যালকুলেট করো তুমি, এই জিনিসগুলো যদি তুমি ক্যালকুলেট করো, এই জিনিসটা ক্যালকুলেট করলে কত আসে দেখো। সো ক্যালকুলেট করলে আসে হচ্ছে 16200 নিউটন। ওকে, সো ক্যালকুলেট করলে কত আসে 16200 নিউটন আসে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 16200 নিউটন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। যাদের অ্যান্সার মিলে নাই তাদের হয়তো ক্যালকুলেশন ভুল আসতেছে, তোমরা ক্যালকুলেশন ঠিক করে করলে অ্যান্সার মিলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা এস দিতে হবে, রাইট। এখানে সরি এখানে আমার একটা ভুল হয়েছে, এটা হবে এস, এটা হবে হচ্ছে এস। ওকে, এখানে একটা এস হবে। ওকে, এস এর ভ্যালু কত 40। এখন চলে আসবে এই অঙ্কটার অ্যাকচুয়ালি অ্যান্সার মুখস্থ হয়ে গেছে করতে করতে, করাইতে 16200। এখন চলে আসবে এই যে এখানে একটা ছোট্ট ভুল হয়েছিল, mg sin 30 সাথে এসটা দেওয়া হয় নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এরকম ভ্যালু আসছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে বিভব শক্তি। নেক্সট ক্লাসে আমরা বিভব শক্তি নিয়ে কাজ করব। বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি দেখব। এরপর হচ্ছে তোমার স্প্রিংয়ের বিভব শক্তি, এই জিনিসগুলো আগেও পড়াইছিলাম, ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তিটা কিভাবে কাজ করে ওই জিনিসটাও দেখব। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আশা করি যা যা পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। ভাইয়া আর কয়টা লেকচার লাগবে? আর হয়তো 4 থেকে 5টা লেকচারেই শেষ হয়ে যাবে। 4 থেকে 5টা লেকচারেই আশা করছি শেষ হয়ে যাবে। একটু ডিটেলসে পড়াইতে গেলে তো বাবা টাইম লাগবে, তাই না? সো একটু ডিটেলসে পড়াতে গেলে টাইম লাগবে। হায়েস্ট 5টা অথবা হায়েস্ট 4-5টা, এর চাইতে বেশি হলে হয়তো 6টা। সো আমি কন্ট্রিবিউটরের সাথে কথা বলে দেখি যে তোমাদের নেক্সট মান্থে উইকলি 3 দিন ক্লাস করিয়ে তোমাদের চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায় কিনা। ওকে, আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নাই। ওকে, এমসিকিউ ক্লাস চাই। ওকে, কনসিডারেশনে থাকলো। ওকে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ।